রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজ থেকে ৭৫ বছর আগে লেখেন চাঁদের পাহাড়, শঙ্করের দুঃসাহসিক অভিযান আফ্রিকায়। সেই অভিযানে শঙ্করের সঙ্গী ডিয়েগো আলভারেজ, এক দুর্ধর্ষ পর্তুগিজ। রেডিও মির্চি 98.3 FM এ আমরা পুরো বইটিকে অনুসরণ করেছি, সামান্য দু একটি পরিবর্তন ছাড়া। গল্প পাঠে ও শঙ্করের ভূমিকায় দ্বীপ, অন্যান্য চরিত্রে মীর, ডিয়েগো আলভারেজ, সব্যসাচী চক্রবর্তী, সূত্রধার মীর, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। চাঁদের পাহাড়, প্রথম পর্ব। চাঁদের পাহাড় কোনো ইংরেজি উপন্যাসের অনুবাদ নয় বা ওই শ্রেণীর কোনো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লিখিত নয়। এই বইয়ের গল্প ও চরিত্র আমার কল্পনা প্রসূত। তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক সংস্থান ও প্রাকৃতিক দৃশ্যের বর্ণনাকে প্রকৃত অবস্থার অনুযায়ী করবার জন্য আমি স্যার H.H. জনস্টন, রোসিটা ফোর্বস প্রভৃতি কয়েকজন বিখ্যাত ভ্রমণকারীর গ্রন্থের সাহায্য গ্রহণ করেছি। প্রসঙ্গক্রমে বলতে পারি যে এই গল্পে উল্লিখিত রিখটার্স বেল্ট পর্বতমালা মধ্য আফ্রিকার অতি প্রসিদ্ধ পর্বতশ্রেণী এবং ডিঙ্গোনেক, রোডেশিয়ান মনস্টার ও বুনিপের প্রবাদ জুলুল্যান্ডের বহু আরণ্য অঞ্চলে আজও প্রচলিত। সেন্ট ফ্র্যাঙ্কো সৌরস্তোত্রের অনুবাদটি স্বর্গীয় মোহিনী মোহন চট্টোপাধ্যায় কৃত। ইতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর, যশোর, ১লা আশ্বিন, সাল ১৩৪৪। শঙ্কর একেবারে অজপাড়া গায়ের ছেলে। এইবার সে সবে FA পাশ দিয়ে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তে লম্বা ঘুম, আর বিকেলে পালঘাটের বাঁওড়ে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবে কাটাবার পর একদিন তার মা ডেকে বললেন, শোন, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো নয়। এই অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে বল? কে খরচ দেবে? এবার একটা কিছু যা হোক কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবেই বা কি শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা সে কাকে? আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাদ দিয়ে তখনও ৫ বছর দেরি। ১৯০৯ সালের কথা। তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগর না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলে এলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না। সাঁতার দিতে তার ঝুড়ি মেলা ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিং অভ্যেস করেছে। এই সব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল।
কিন্তু তার একটা বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাঁটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপিয়া, আর ওইটা বৃশ্চিক। কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, সব ওর নখদর্পণে। আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে। আমাদের দেশের বেশি ছেলে যে এসব জানে না, এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে একরাশ ওই সব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায়ই পড়ে, আর কি ভাবে ওই জানে। তারপরে এলো তার বাবার অসুখ, সংসারের দারিদ্র্য এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলে চাকরি নেওয়ার জন্য অনুরোধ। কি করবে সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না। অগত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে, তাও সে যে না বোঝে এমন নয়। ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের বাবু। নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালবেলা ভোঁ বাজতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়ে আবার রওনা। ওদিকে সেই 6টার ভোঁ বাজলে ছুটে। তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না, যে ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানতে যাবে। সন্ধ্যার বেশি দেরি নেই। নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে, শত দুঃসাহসিক কাজের মাঝখানে। লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্য ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও এই কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে, বাঙালি ছেলেদের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুলমাস্টার, ডাক্তার বা উকিল হওয়ার জন্য। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে ও ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হাউপম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অফ দ্য মুন, মানে চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হ্যাঁ হাউপম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দ্য মুন জয় করতে। স্বপ্ন, সত্যিকারের চাঁদের পাহাড় দূরের জিনিসই চিরকাল। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে। সে রাত্রে বড় অদ্ভুত এক স্বপ্ন দেখল সে। চার ধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মড়মড় করে বাঁশ ভাঙছে। সে আর একজন কে তার সঙ্গে, দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠেছে। চারধারে দৃশ্য ঠিক হাউপম্যানের লেখা মাউন্টেন অফ দ্য মুনের দৃশ্যর মতো। সেই ঘন বাঁশ বন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চির তুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে,
এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটা তারা এখানে ওখানে। একবার সত্যিই সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। বিছানার উপর উঠে বসল। ভোর হয়ে গেছে। জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। ওহ, কি স্বপ্নটাই দেখেছে সে! ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে। অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশে কেউ নেই। মন্দির ভেঙে চুরে গেছে। অশ্বত্থ গাছ, বট গাছ গজিয়েছে কার্নিশে। কিন্তু যেখানে ঠাকুরের বেদি, তার উপরে খিলেনটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবারে পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়ে এল। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বা ঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা। কাছেই একটা পোড়ো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক এই গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে জায়গাটায় ভূতের ভয়। একা বড় কেউ এদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণের নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গেছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মড়মড় করে বাঁশঝাড় ভাঙছে বুনো হাতির দল। পাহাড়ের অধিত্যকার নিবিড় বনে পাতা লতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষারাবৃত শিখর দেশটা যেন কোনো স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে। এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে কখনো দেখেনি। এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে। তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাটলিপি নয় কি? কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে, এমন সময় ওপাড়ার রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেকদিন পরে। ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে, কাল পিন্টু সেখান থেকে এসেছে। এই ঠিকানা তারা লিখে দিয়েছে, পড়ো তো বাবা। শঙ্কর বলল, উফ, প্রায় 2 বছর পর খোঁজ মিলল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন। এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন না? তারপর সে কাগজটা খুলল। লেখা আছে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডা রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা। শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা? পালিয়ে মানুষ এত দূর যায়?
তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত একরোখা, ডানপিটে ও ভবঘুরে ধরনের। একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে। লোকটা খুব উদার প্রকৃতির, লেখাপড়া ভালোই জানেন, তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারেন না। উড়ে বেড়ানো স্বভাব, আর পালিয়ে বর্মা না কোচিন কোথায় যেন গিয়েছিলেন। এবারও বড় দাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিলেন, এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদ বাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছেন একেবারে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখার্জির স্ত্রী ভালো বুঝতে পারলেন না যে তার জামাই কত দূর গেছে। অতটা দূরত্বের ধারণা তার ছিল না। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখল এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিল। শঙ্করকে তার মনে আছে কি, তার শ্বশুর বাড়ির গাঁয়ের ছেলে সে। এবার FA পাস দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে? যত দূর হয় সে যাবে। 1.5 মাস পরে, যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে, তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে। তাতে লেখা আছে, মোম্বাসা, 2 নম্বর পোর্ট স্ট্রিট। প্রিয় শঙ্কর, তোমার চিঠি পেয়েছি। তোমাকে আমার খুব মনে আছে। কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলুম, সে কথা ভুলিনি। তুমি আসবে এখানে? চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে আর কে বেরোবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরো লোক নেবে। যত তাড়াতাড়ি পারো চলে এসো। তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি। তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি। যৌবনে তিনিও ছিলেন ডানপিটে ধরনের লোক। ছেলে পাটের কলে চাকরি করতে যাবে তার এতে মত ছিল না। শুধু সংসারের অভাব অনটনের দরুন শঙ্করের মায়ের মতেই সায় দিতে বাধ্য হয়েছিলেন। এর মাসখানেক পরে শঙ্করের নামে এক টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে। সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি। শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়ে। তিনি আবার মোম্বাসায় ফিরবেন দিন 20 মধ্যে। শঙ্করকে তাহলে সঙ্গে করে তিনি নিয়ে যেতে পারেন। রেডিও মিস্ট্রি 98.3 FM এর নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। রেডিও মির্চি 98.3 FM এ চাঁদের পাহাড়, আজ প্রথম পর্ব, রাত 9টা থেকে। বিভূতিভূষণ চাঁদের পাহাড় বইটি উৎসর্গ করেছিলেন খুকুকে। তারিখটা ছিল 1 আশ্বিন 1344। লিখেছিলেন, খুকুকে দিলাম। এই খুকু কে? ইনি ছিলেন হরিনাভি স্কুলের বিভূতিভূষণের এক সময়কার ছাত্রী অন্নপূর্ণা লাহিড়ী, পরবর্তীকালে অন্নপূর্ণা গোস্বামী। চাঁদের পাহাড় মূলত ছোটদের মাথায় রেখেই বিভূতিভূষণ লিখতে শুরু করেন মৌচাক পত্রিকায়, যার সম্পাদক ছিলেন সুধীর চন্দ্র সরকার। বলা যেতে পারে কিশোর সাহিত্যে বিভূতিভূষণের আত্মপ্রকাশ এই সুধীর চন্দ্র সরকারের উৎসাহেই। রেডিও মিস্ট্রি 98.3 FM এর নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়।
মজপাড়া গাঁয়ের ছেলে শঙ্কর FA পাশ করে বাড়িতে বসে রয়েছে। জুট মিলে চাকরি করার কথা সে ভাবতেই পারে না। সে স্বপ্ন দেখে আফ্রিকার জঙ্গল পাহাড়ের। আকস্মিকভাবেই আফ্রিকায় একটা কাজের সুযোগ চলে এলো প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। 4 মাস পরের ঘটনা, মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে। ইউগান্ডা রেলওয়ে নুডসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। থাকে ছোট একটা তাঁবুতে। তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনো বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো। তার চারধার ঘিরে বহু দূর ব্যাপী মুক্ত প্রান্তর, লম্বা লম্বা ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়ে খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ, আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে, এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন। সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেল। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দু চোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূবে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে সব দিকেই লম্বা লম্বা ঘাস। কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না। বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম, এই ঘাসের জমিতে পথ হারাতে পারো। পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়, ইউগান্ডা সিংহের দেশ। এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরো দমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্য কণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে। শঙ্করও ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব এলেন। কুলিদের নাম ডাক হলো। দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল। তাকে ফিরে আসতে কেউ দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির ওপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যের আগেই কুলিটা মারা গেল। তাঁবুর চারপাশে লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিন। দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই।
তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল। সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার বেশ চলল। সেদিন দিনে খুব গরম। সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল। কলিদের তাঁবুর সামনে অনেক কাঠ কুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্প গুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এই জনহীন প্রান্তরে তবু এখানাতে বাইরের দুনিয়ার যা কিছু একটা খবর পাওয়া যায়। তিরুমাল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমাল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমালের বড় মনে হয়। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। 1-2 মাস ছুটি মঞ্জুর করবে না সাহেব? ক্রমে রাত বেশি হল। মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুটো ফেলে দিচ্ছে। আরো অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা গেল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহু দূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে এক দৃষ্টে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কি ভাবছিল। ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপ টাউন পর্যন্ত বিস্তৃত। মধ্যে পড়বে কত পর্বত, অরণ্য, প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বাবুয়ে, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ, সোনার খনির দেশ। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এই ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ। কত অজানা জাতি, অজানা দৃশ্যাবলী, অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে। কে তার হিসেব রেখেছে? কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে। ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন নিভে গেছে। কুলিরা সব কুণ্ডুলি পাকিয়ে আগুনের ওপর শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমালাপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তার তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্করও নিজে উঠে শুতে যাবে উদ্যোগ করছে, এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহ গর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোক
যেন কেঁপে উঠল সে গর্জনে। কুলিরা ধড়মড় করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নায় সে গর্জন যে কি এক অনির্দেশ্য অনুভূতি তার মনের মধ্যে জাগালো, তা ভয় নয়, সে এক রহস্যময় ও জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বলল, সিংহ লোক মেরেছে, লোক না মারলে এমন গর্জন করবে না। তাঁবুর ভেতর থেকে তিরুমালের সঙ্গী এসে হঠাৎ জানালো, তিরুমালের বিছানা শূন্য, তাঁবুর মধ্যে কোথাও সে নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যি সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো, নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলো সবাই মিলে। তিরুমালের কোনো সাড়া মিলল না। তিরুমাল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা হলো। তখন কোনো একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়া দাগ মাটির ওপর সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারোর দেরি হল না। বাওবাব গাছের কাছে তিরুমালের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন, শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগল। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গায় খোঁজা হলো। তিরুমালের দেহের কোনো সন্ধান মিলল না। এবার আবার সিংহ গর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিটা বলল, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরো অনেকগুলো মানুষ ও ঘায়েল না করে ছাড়বে না। সবাই সাবধান, যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত যখন প্রায় 3টে, তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিনের বেলা, কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্টি। এইমাত্র সেই পাখি কোন গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না। সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারোর কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারল না। এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের খড়ের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি এক অদ্ভুত ভাব। তিরুমালের অদৃষ্ট লিপি এই জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকেই বা কি জন্য এখানে এনেছে তার অদৃষ্ট, কে জানে তার খবর। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চাঁদের পাহাড়। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চাঁদের পাহাড়।
আফ্রিকায় মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে ইউগান্ডার রেলওয়ে কনস্ট্রাকশন সাইটে চাকরি নিয়ে এসেছে শঙ্কর। একদিন দুপুরে হঠাৎই সেখানে মানুষের আর্তনাদ শোনা গেল। সিংহের আক্রমণে একটা মাসাই কুলি প্রাণ হারালো। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে। বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে? আফ্রিকা অজানা মৃত্যু সংকুল, যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তে কি ঘটবে এই মুহূর্তে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে। সে বলি চায়। তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষ খেকো সিংহ অতি ভয়ানক জানোয়ার, যেমন সে ধূর্ত তেমনি সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিনের বেলায় একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে 3-4 বার তাঁবুর চারিদিকে ঘুরে পাহারা দেন, ফাঁকা আওয়াজ করেন। এত সতর্কতার মধ্যেও একটি কলিকে সিংহ নিয়ে পালালো তিরুমলকে মারবার ঠিক 2 দিন পরে সন্ধেবেলায়। তার পরের দিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে 300 গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রি রাত 10টার পর শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে 2-একটা প্রায় নিভে যাওয়া অগ্নিকুণ্ড। দূরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সেই বাংলাদেশের পাড়া গায়ে আছে। চোখ বুজে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে, তাদের ঘরের কোণের সেই বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝল। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গাঁয়ের বাড়িতে জানলার কাছে তক্তপোষে শুয়ে। বিলিতি আমড়া গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল। অন্ধকার প্রান্তর, দূরে সেই বড় বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হল সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের ওপর কি যেন একটা নড়ছে। পরক্ষণেই সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে। ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালটার দূরত্ব বড় জোর 20 হাত। শঙ্কর বুঝল সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। সে নিজে
সম্পূর্ণ নিরস্ত্র, একটা লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ রেখে। 1 মিনিট, 2 মিনিট। নিজের স্নায়ুগুলোর উপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোল না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করল না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখল সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করার আগেই ও বলল, সাহেব, সিংহ। সাহেব লাফিয়ে উঠল। কই? কোথায়? বন্দুকের র্যাকে একটা .375 মান লেখা রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিল, শঙ্করকে আর একটা রাইফেল দিল। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলির লাইনের সেই গোল চালা, কিন্তু চালার উপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই মাত্র দেখে গেলাম স্যার, ওই চালার ওপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে। সাহেব বলল, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সরকি, গাঁতি, মুগুর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারিদিকে। খড়ের চাল সত্যি ফুটো দেখা গেল, সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানল, সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী খচ্চরকে জখম করে দিয়েছে এই মাত্র। সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পরে আর একটা কুলিকে নিল বাওবাব গাছটার তলা থেকে। কুলিরা আর কেউ কাজ করতে চায় না। লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয়। সকলেরই মনে ভয়, প্রত্যেকেই ভাবে এবার তার পালা। কাকে কখন নেবে কিছুই বলা যায় না। এই অবস্থায় কাজ হয় না। কেবল মাসাই কুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাঁতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকে বলল, সিংহ একটা নয়, অনেকগুলো, কটা মেরে ফেলা যাবে? সাহেব বলল, মানুষ খেকো সিংহ বেশি থাকে না, এ একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বলল, শঙ্কর, বন্দুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে এসো। শঙ্কর বলল, সাহেব, তোমার মানলিখাটটা দাও। সাহেব রাজি হল।
শঙ্কর বন্দুক নিয়ে একটা খচ্চরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইল খানেক দূরে এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁঝ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করছে। হঠাৎ খচ্চর থমকে দাঁড়িয়ে গেল। আর কিছুতেই সেটা এগোতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে খচ্চরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছুই দেখতে পেল না। সে খচ্চর থেকে নামল, তবুও খচ্চর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো? অনেক সময় এরকম হয় সে জানে। সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারকে অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধে বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়, শঙ্কর খচ্চরটাকে নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বলে মনে করল না। ভাবল তাঁবুতে ফিরে যাই। সবে সে তাঁবুর দিকে খচ্চরের মুখ ঘুরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে খচ্চরের ওপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরি উপরি 2 বার গুলি করল। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন খচ্চর মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখল খচ্চরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন। রক্তে মাটি ভেসে যাচ্ছে। যন্ত্রণায় সে ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করল। তারপর সে তাঁবুতে ফিরে গেল। সাহেব বলল, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে, কিন্তু গুলি লেগেছিল তো? শঙ্কর বলল, গুলি লাগালাগির কথা সে বলতে পারবে না। বন্দুক ছুঁড়েছিল এই মাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে 2-3 দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল। কতকটা সিংহের উপদ্রবের জন্য, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্য জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাঁবু ওখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। রেডিও মিস্ট্রি 98.3 FM এর নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। রেডিও মিস্ট্রি 98.3 FM এর নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। আফ্রিকা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। শুধু মাসাই কুলি নয়, সিংহের হাতে প্রাণ হারালো তিরুমাল আপ্পা। সিংহের উপদ্রব বেড়েই চলল। একদিন শঙ্কর সিংহের প্রায় মুখোমুখি, একটুর জন্য বেঁচে গেল।
নতুন পদ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামল, তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পেছনে তার থাকবার কোয়ার্টার, পায়রার খোপের মতো ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কিসুমুর দিকে চলে গেল। শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি। এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই। সেই কুলি, সেই পয়েন্টসম্যান, সেই সব। এই রকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এসব স্টেশন এখনো মোটেই আয়কর নয়। এর অস্তিত্ব এখনো পরীক্ষা সাপেক্ষ। এদের পেছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয়। একখানি ট্রেন সকালে, একখানি এই গেল, আর সারাদিন রাত ট্রেন নেই। সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে। চার্জ বুঝে নিতে হবে, এই যা একটু কাজ। আগের স্টেশন মাস্টারটি গুজরাটি, বেশ ইংরেজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝাবার বেশি কিছু নেই। গুজরাটি ভদ্রলোক তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেকদিন। দুজনে প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়াচারি করল। শঙ্কর বলল, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন? গুজরাটি ভদ্রলোক বলল, ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্করও আর পিড়াপিড়ি করল না। রাত্রে ভদ্রলোক রুটি গড়ে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলেন। খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠলেন, এই যা, ভুলে গেছি। কি হলো? খাবার জল নেই মোটে, ট্রেন থেকে নিতে একদম ভুলে গেছি। সে কি, এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না। একটা কুয়ো আছে, তার জল বেজড়ায় তেঁতো আর কষা। সে জলে বাসন মাজা ছাড়া অন্য কোনো কাজ হয় না। খাবার জল ট্রেন থেকে দিয়ে যায়। বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষজন নেই, এখানে স্টেশন করেছে কেন শঙ্কর বুঝতে পারল না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেলেন। শঙ্কর পড়ল একা। নিজের কাজ করে, রাঁধে খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়, দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয়। বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়াচারি করে। স্টেশনের চারধার ঘিরে ধু ধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে ইউকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি সারা চক্রবাল জুড়ে। ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল, একা যেন এইসব মাঠে সে না বেড়াতে যায়। শঙ্কর বলেছিল, কেন? সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি। কিন্তু তার উত্তর অন্যদিক থেকে সে রাত্রেই মিলল। রাত বেশি না হতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরের বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই সে শোবে। সামনের কাঁচ বসানো দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেওয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে, দরজার ঠিক বাইরে কাঁচে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ। শঙ্কর কাঠের মতো বসে রইল। দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের ওপর কেবল কাঠের রুলটা মাত্র আছে। সিংহটা কিন্তু কৌতুকের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতির দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট 2। কিন্তু শঙ্করের মনে হল সে আর সিংহটা কত কাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে
দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল। এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারিদিকে কাঁটা তারের বেড়া কেন। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র। বাকি উত্তরটা পেতে 2-1 দিন বিলম্ব ছিল। সেটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাত্রের ঘটনা বলল। গার্ড লোকটি ভালো, সব শুনে বলল, এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে তোমার মতো আরেকটা ছোট স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যা কাণ্ড। সে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল, সাবধানে থেকো শঙ্কর। শঙ্কর চিন্তিত হয়ে পড়ল। এরা কি কথাটা চাপা দিতে চায়? সিংহ ছাড়া আরো কিছু আছে নাকি? যাই হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগে দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করে, ডায়েরি লেখে। রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে। প্ল্যাটফর্মে ইউকা গাছটার ডালপালার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে প্রহরে শেয়াল ডাকে। একদিন গভীর রাতে দূর থেকে সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বেতার রূপটির সাউন্ড এফেক্টস ও আবহ সঙ্গীত পরিকল্পনায় রিচার্ড, ডিয়েগো অ্যালভারেজের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, শঙ্করের ভূমিকায় এবং গল্পের পাঠক দীপ। অন্যান্য চরিত্রে মীর, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।